26তম জেলা সম্মেলন পক্ষে এখানে এসেছিলাম। ওপেন সেশন থেকে শুরু করে এই দুদিন হলো সম্মেলন। কালনা বৃহত্তর কালনার মানুষকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা, যেভাবে তারা অভ্যর্থনা সমিতির ডাকে সাড়া দিয়ে এবং পার্টির আহ্বানে তারা সহযোগিতা করেছেন, সামর্থ্য জুগিয়েছেন এবং কিছু অসুবিধা হয় একটা এত বড় কর্মকাণ্ড হলে সেটাকে মানিয়ে নিয়েছেন। এভাবে জনসভায় উপচিয়ে ভিড় জড়ো হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছেন, রসদ দিয়ে সাহায্য করেছেন এবং একটা নৈতিক সমর্থন একটা বড় অংশের মানুষের, তাতে আমরা নিজেরা খুবই উচ্ছ্বসিত। এখানে অভ্যর্থনা সমিতির সভাপতি আছেন এবং সম্পাদক আছেন, তাদের কিছু বলবেন। আর আমাদের এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে কমিটি নির্বাচিত হয়েছে এবং সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন কমরেড সৈয়দ হোসেন। সম্মেলন সম্পর্কে যা কিছু বলেন তিনি বলবেন, তারপরে যদি কোনো রাজনৈতিক প্রশ্ন থাকে আমাদের সেটা কতজনের জেলা কমিটি হলে? 60 জন। এই আগে তো 55 জন ছিল, 5 জন বাড়লো। আচ্ছা, জেলা কমিটিতে নতুন মুখ কতজন এলো? 15 জন। 15 জন। এবং এই যে বয়সের যে একটা বার ছিল আর কি, সেই ক্রাইটেরিয়াটা মানে এই যে বয়স তরুণদের নিয়ে আসা হয়েছে, আবার যাদের অভিজ্ঞতা আছে বয়সের মধ্যে আছে তারাও আছে। মানে পুরাতন জেলা কমিটি থেকে মানে নতুন সব কিছু না, আমি বলছি আগের জেলা কমিটি থেকে বাদ গেছেন বা আবার নতুন এসছেন, এই সংখ্যাটা কিরকম? এরকম আছেন, অসুস্থতাজনিত বাদ গেছেন, বয়সজনিত কারণে বাদ গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই 3 দিন মোটামুটি কোন কোন বিষয় নিয়ে বেশি আলোচনা হলো আর কি, যেটা আগামী দিনে আপনারা মানে যে রাস্তায় হাঁটবেন আর কি? সামগ্রিক দেশ, আন্তর্জাতিক বিষয়, দেশের যা চলছে সমস্ত বিষয়, আমাদের রাজ্যের, আমাদের জেলার, এখানকার মানুষের অবস্থা, জিনিসের দাম, সমস্ত কিছু আমাদের এখানকার মানুষ, যে বর্ধমান জেলার মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সব দিক থেকেই আমরা আলোচনা করেছি, যাতে মানুষের জীবনের যে সমস্যাগুলি আছে সেগুলিকে সমাধানের জন্য আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, তাদেরকে সংগঠিত করতে পারি। এমন কিছু আছে যে বিষয়গুলি সরকার ইচ্ছা করলে করতে পারে বা স্থানীয় প্রশাসন করতে পারে, কিন্তু উদ্যোগহীনতা চলছে, সেগুলো তো মানুষকে সংগঠিত করে আমরা লড়াই, আন্দোলন, নিয়মের চেষ্টা করি, দাবিগুলোকে চিহ্নিত করে আদায় করা যায় তার চেষ্টা করি। সামনেই 26-এর বিধানসভা ভোট, মানে দল কিভাবে হচ্ছে যে কোন রাস্তায় লড়াই যেতে চাইছে? দেখুন, বিধানসভা তো দেরি আছে, আমাদের শুধু বিধানসভার বিষয় তো থাকে না। ঠিক, এখন আমাদের এই সময়কালে আমরা পদযাত্রা করব মানুষের দাবি, যে গ্রামে যে মানুষের যে দাবি আছে সেই দাবি নিয়েই আমরা মানুষকে বলবো যে এই দাবি আদায়ের জন্য আমরা সংগঠিত হন। আমরা এই সময়ে গরিব পাড়াগুলোতে আমরা যাব, আমরা বিভিন্ন পাড়াতে সভা করব, মিটিং করব, আমরা এই সময় পদযাত্রা করব, গোটা ফেব্রুয়ারি মার্চ মাস ধরে পদযাত্রা হবে, গোটা জেলা জুড়ে পদযাত্রা হবে। তার কর্মসূচি আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, মানে লাগাতার কর্মসূচি চলবে। লাগাতার কর্মসূচি। ইস্যুসগুলো মোটামুটি যদি ইস্যু ধরুন, এই সাধারণভাবে 4টে ইস্যু তো আছেই, গোটা দেশ জুড়ে 4টে ইস্যু আছে। মূল্যবৃদ্ধির ইস্যু আছে, বেকারির ইস্যু আছে, নারী নির্যাতনের ইস্যু আছে, এই সমস্ত ইস্যুগুলো তো আছেই। এর সঙ্গে স্থানীয় ইস্যুগুলি, যেগুলো এক এক জায়গায় এক একটা ইস্যু এক এক রকম। কালনা শহরে যে ইস্যুটা আছে হয়তো কালনার পাশে অন্য জায়গায় নেই, সেই ইস্যুগুলোকে ধরে চিহ্নিতকরণ করে আমরা সেটার ভিত্তিতে, এখানকার মানুষের তো অনেক সমস্যা, কালনার মানুষের আছে, এখানকার মঞ্জুরি আছেন, এখানকার এরিয়া কমিটি আমাদের সম্পাদক ও প্রধান সম্পাদক স্বপন ব্যানার্জি আছে, ওরা বলতে পারবে কালনার সমস্যা। আমাদের জেলায় যে মূল সমস্যাগুলো, ধরুন কাটোয়ায় তাপবিদ্যুৎ ক্ষেত্র, ঠিক জমি নেওয়া হয়েছে, অথচ এই গভর্নমেন্ট আসার পর সেখানে তাপবিদ্যুৎ কারখানা হলো না, কোনো অন্য কিছু হলো না। ওখানকার মানুষের দাবি যে এটা হয় তাপবিদ্যুৎ করে, নাহলে অন্য কোনো কারখানা করে, এইভাবে জমি ফেলে রেখে চাষও হচ্ছে না, নষ্ট করে তো কোনো লাভ নেই। এবং ঠিকই এইটাকে নিয়ে মুভমেন্ট করার জায়গাটা। একইভাবে কালনাতে দীর্ঘদিন ধরে সেতু হবে বলে, কালনা এবং নদিয়া শান্তিপুরের মধ্যে এই কালনার সেতুর প্রশ্নটা, এটা আমাদের আলোচনার মধ্যে এসেছে। আচ্ছা, আমাদের আলোচনার মধ্যে এসেছে কাটোয়া এবং এইদিকে
আপনার গাইহাটের এই সংলগ্ন এলাকায় আরেকটা সেতু করার কথা অনেক আগে থেকে উঠছিল, সেটাও আমাদের আলোচনায় এসছে। কয়েকটা রেলওয়ে ওভারব্রিজ না করলে মানুষ একদম যানজটে অস্থির হয়ে যাচ্ছে, সেটা আলোচনার মধ্যে। সব ধরনের সমস্যাগুলি আলোচনা, পরিবেশ সংক্রান্ত কিছু সমস্যা আমাদের জেলায় তীব্র হচ্ছে, আমাদের জেলায় পরিবহন সংক্রান্ত অনেকগুলো সমস্যা আমাদের জেলায় তীব্র হচ্ছে, কাজের প্রশ্নটা আমাদের জেলায় সাংঘাতিক তীব্রভাবে দেখা দিচ্ছে। এবার চাষের ক্ষেত্রে কৃষি ফসল কয়েকদিন গেল যেখানে হচ্ছে ফসল বিক্রি করতে পারলো না, চাষির ফসল হচ্ছে যে বিক্রি করতে পারলো না, তার যে সরকারি এমএসপি দেওয়া সেটা করতে পারলো না। আবার এমএসপি যে প্রকৃত এমএসপি যা হওয়া উচিত সেটা হচ্ছে যে কৃষক পাচ্ছে। ফলে এই সমস্ত প্রশ্নগুলোর উপর দাঁড়িয়ে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি এখান থেকে, এবং সেই কর্মসূচি আমাদের চলবে। বর্ধমান জেলা কৃষক আন্দোলনের পুরোধা, মানে এই বর্ধমান জেলা মানে এক একটা বড় বড় আন্দোলন নাড়িয়ে দিয়েছে কার্যত, বড় বড় নেতা উঠে এসছে বর্ধমান জেলা থেকে। সেখানে কি কোথাও মনে হচ্ছে যে কৃষক আন্দোলনের কোথাও কোনো ঘাটতি হচ্ছে, কৃষক সংগঠনের সঙ্গে শ্রমিক সংগঠনের একটা গ্যাপ তৈরি হচ্ছে? আগামী 3 মাস জুড়ে কৃষক, ক্ষেতমজুর এবং ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে কয়েকদিনের মধ্যে ঘোষণা করবে রাজ্যব্যাপী এবং জেলাব্যাপী তারা একযোগে আন্দোলন সংগ্রাম করবে। তাদের দাবি দেওয়ার কিছু কমন আছে, কিছু তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে, সেগুলোকে যুক্ত করে নিয়ে কৃষক এবং শ্রমিকের মধ্যে আরও দৃঢ় মৈত্রী গড়ে তুলবে। এবং গ্যাপের তো কোনো প্রশ্ন নেই, সেটাকে এক জায়গায় করতে হবে। একটু আগে সেতুর প্রশ্ন করছিলে, আসলে যখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভাঙছে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নাম করে, তাহলে সেতু নির্মাণ করবে কারা? ঠিক, সে গঙ্গার এপার থেকে ওপারের সঙ্গে যুক্ত হোক, বা অন্য নদীর এপার থেকে ওপার হোক, এক গ্রাম থেকে আর এক গ্রাম হোক, গ্রাম থেকে শহর হোক, শ্রমিক আর কৃষক হোক, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান হোক, বর্ণ নির্বিশেষে যারা সেতু নির্মাণ করবে মানুষের মধ্যে, সেতু বন্ধন করবে, জনবন্ধন করবে, তারা সেতু নির্মাণ করবে। আর যারা মানুষের জনবন্ধনকে ভাঙছে তারা কোনো সেতু নির্মাণ তৈরি করতে পারবে না। আমাদের পার্টির এটাই হচ্ছে মূল মন্ত্র, যেখানে শ্রমিক এবং কৃষকের ঐক্য গড়ে তুলতে হয়। যারা খেটে খায়, লুটে খাওয়াদের শক্তি যখন বাড়ছে তখন খেটে খাওয়াদের শক্তি কমছে। এখানে কৃষক আন্দোলন বিশাল বিশাল হয়েছে, তখন বাম লাল ঝান্ডা বাম শক্তি তারা উত্তুঙ্গে উঠছে, তারা সবাই মিলে বললো লাল হটাও, তাহলে লাল ঝান্ডা দুর্বল হওয়া মানে আসলে কৃষক দুর্বল হয়েছে, শ্রমিক দুর্বল হয়েছে। এখন কৃষকের ঘর থেকে কৃষি আর অত বেশি লাভজনক নয়, সেখানে দাঁড়িয়ে তারা মাইগ্রেন্ট লেবারার হচ্ছে, অন্য পেশায় যাচ্ছে, দৈনন্দিন মজুর হচ্ছে। কখনো কেউ ভাবতে পেরেছিল বর্ধমানে অন্য জেলা থেকে মাইগ্রেন্ট লেবার আসতো কাজ করতে, আর এখন বর্ধমান থেকে যাচ্ছে অন্য জেলা, অন্য রাজ্যে, অন্য জায়গায় কাজ করতে। তাহলে বেকারির প্রশ্ন বলা হলো, তার সঙ্গে দাঁড়িয়ে কৃষকের লাভজনক মূল্য। ঠিক, কৃষক যা চাষ করছে, সে আলু হতে পারে, সে ধান হতে পারে, সে পেঁয়াজ হতে পারে, এখানে তাদের লাভজনক মূল্য দিতে হবে। বিভিন্ন সবজি চাষ করছে সেগুলো, তার সঙ্গে দাঁড়িয়ে এই কালনা, এই নবদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল ছিল তাঁতের জন্য বিখ্যাত। ঠিক, আজকে গোটা দেশে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ নির্ভরশীল কৃষির ওপরে, তারপরে ছিল তাঁতের ওপরে। আজকে তাঁত আগে সংকটগ্রস্ত হয়েছে, সেখানে তাঁতিদের নানান সমস্যা আছে, সুতো পাওয়া থেকে আরম্ভ করে ইয়ার্ন থেকে মার্কেট পর্যন্ত। আমরা কিছুটা এগুলো ধরে পরিকল্পিতভাবে বামফ্রন্ট আমলে করা হয়েছিল, এখন এদিকে একটু ভাবছে বলে মনে হচ্ছে না, বিজ্ঞাপন হচ্ছে কিন্তু কাজে কাজ হচ্ছে না। তাহলে তার হিত গৌরবটাকে ফিরিয়ে আনতে হলে, একদম ব্যবসা বাণিজ্য আরও বাড়াতে হলে, আরও নতুন ধরনের অনেক পেশা আছে, সেগুলোতে যাতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর হয়ে যুবরা কাজ করতে পারে। যারা জব সিকার এখন, তারা জব গিভার হতে পারে। আমরা সেলফ এমপ্লয়মেন্ট প্রজেক্ট এভাবে তৈরি করেছিলাম, বর্ধমান তার মধ্যে অনেকে এগিয়ে ছিল, এন্টারপ্রাইজিং জেলা বলে, সেটাকে সব প্রকল্প মাটি করা হয়েছে, সেই প্রকল্পগুলোকে আবার নতুন করে গড়ে তোলা হবে। থ্যাংক ইউ।